এই যে আপনাদের সিরিয়ালে এতক্ষণ সময় লাগে, হ্যাঁ, এত ছেলে মেয়েরা কাজ করে, হ্যাঁ, তো তাদের মধ্যেও তো প্রেম হয়ে যায়, চোখে দেখা খুব হয়, পরকীয়াও হয়, পরকীয়াও হয় হয়তো হয়তো। তারপরে দেখলাম যে ওই যে নায়িকা, আগের নায়িকা, দ্বিতীয় যে নায়ক, তার সঙ্গে বসাতে বেশি কমফোর্টেবল। তখন প্রথম জন আমাদের কাছে এসে অভিযোগ করলেন, যদি আপনারা আমাকে আলাদা ঘর না দেন আমি সিরিয়ালটা ছেড়ে দেবো। ওইখানে বসার অবস্থা নেই, ওখানে যা চলছে তাতে বসা যায় না। অর্থাৎ তার সঙ্গে সম্পর্কটা দ্বিতীয় জনের সঙ্গে শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথম জনের সঙ্গে চলছিল, আর সেই লোকটা ওই রেগুলার পাঠ করতে করতে এত সময় একসঙ্গে থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। হ্যাঁ, দেখো, প্রেমকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করে, ট্যাগ লাইনটা হয়ে গেছে ঠিকই। লীনা গঙ্গোপাধ্যায় পরকীয়া প্রেম নিয়ে লেখেন, সেটা কিন্তু ঠিক নয় সর্ব অর্থে। আর প্রেমের কোনো বৈধতা হয় না, ঠিকই, আর কোনো সম্পর্কেরই কোনো বৈধ অবৈধ হয় না, বুঝেছি? বরের গার্লফ্রেন্ড একটা সময় সম্পর্ক ছিল, ছেলেও হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, দেখো, যদি কেউ পারে, ঋত্বিক রোশন তো ধরুন এই ধর্মেরই, হ্যাঁ বলছি যে যদি কেউ পারে এটা ব্যালেন্স করে করতে, যদি উভয়ই পারে, তাহলে আমি কে এটাকে বাধা দেওয়ার? না, আপনার সিরিয়ালে কখনো এরকম ধরনের চরিত্র আনার কথা ভেবেছেন? এখনো ভাবিনি, কিন্তু তারা বাচ্চা নেবে কিনা সেটা তাদের চয়েস। ও বাবা, এখন তো প্রচন্ড মাদার হবে কিনা সেটা তাদের চয়েস, বিয়ে করবে কিনা সেটাও চয়েস। লীনাদি, আপনার থেকে মেয়েদের কথা লোকে ভীষণ জানতে চায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, আপনি একজন ওমেন্স কমিশনের চেয়ারপারসন, আপনার কাছে জানতে চাইবে না যে মা প্রথমবার মেয়ের সঠিক বিচার চাইতে হাসনাবাদ থেকে প্রথমবার জীবনে ট্রেনে চড়েছে। এটা শহরের স্বামী স্ত্রীর কেস কিরকম আসে, একটু কয়েকটা ছোটখাটো গল্প। অনেক আসি। আপনার গল্পে ঘুরে ফিরে একটা একজন থাকেন যিনি সফিস্টিকেটেড, আর একজন থাকেন অতটা সফিস্টিকেটেড না, মোটামুটি একটু গ্রাম্য বলা যায়। তো এই দুই নারীর মধ্যে পুরুষের একটা দোলাচল চলে। নমস্কার, নিবেদিতা অনলাইনে নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে অনেকে ভালোবাসেন, অনেকে খুব রাগ করেন। তার কারণ হচ্ছে উনি একই সঙ্গে প্রেম এবং পরকীয়া নিয়ে জাগলিং করেন। লীনা গঙ্গোপাধ্যায়, লেখিকা, স্ক্রিপ্ট রাইটার, এবং তার সঙ্গে বড় বড় যেগুলো ভালো ভালো সিরিয়াল আমরা বাংলায় দেখতে পাই, প্রচুর জনপ্রিয় সিরিয়ালের উনি করেছেন, ডিরেকশন দিয়েছেন, লিখেছেন। মানে লীনা গঙ্গোপাধ্যায়কে এক কথায় সবাই চেনেন। লীনাদি, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। খুব ভালো থেকো, তোমার মাধ্যমে তোমার সমস্ত দর্শকদেরও আমি আমার শুভেচ্ছা জানাই। তোমাকেও আমার অনেক ভালোবাসা। লীনাদি, আপনাকে আপনার যে সিরিয়ালস গুলো, সেগুলো বলে তো শেষ করা যাবে না, কোনটা ছেড়ে কোনটা বলবো। যদি আমি ধরি ইষ্টিকুটুম, ইচ্ছে নদী, কুসুমদোলা, যেগুলো ভীষণ পপুলার, এখন চলছে চিরসখা, হ্যাঁ, তো আমি এইগুলো যদি ধরে দেখবো যে প্রত্যেকটাই মানে প্রেমের রসে একদম টইটুম্বুর। হ্যাঁ, তো এই এত প্রেমের রসের ধারা কোথা থেকে আসে আপনার মধ্যে? প্রথম কথা হচ্ছে, প্রেমটা তোমার ভালো লাগে না লাগে না? দারুণ লাগে। এখানে উত্তর পাওয়া গেছে আর কি। দারুণ লাগে। হ্যাঁ, তো দেখো, প্রেম তো সবারই আছে, সবার জীবনে প্রেম আছে, সবার অনুভূতিতে প্রেম আছে, আমারও আছে। তো আলাদা করে মানে খুব প্রেমের রস আমদানি করা হয়েছে এরকমটা নয়। যেহেতু লিখি সেহেতু মানুষের জীবনের অনেক প্রেম দেখার সুযোগ পেয়েছি, অনেক প্রেম ভাঙার সাক্ষী থেকেছি। সেগুলোই নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে গল্পে আসে, লেখায় আসে, টেলিভিশনেও আসে, এই আর কি। কতক্ষণ লেখেন আপনি মোটামুটি? রেগুলার তো একটা লেখার চাপ আছে। হ্যাঁ, এখন চাপটা আরো অনেক বেশি। তবু দেখো, সকাল 10টা নাগাদ লিখতে শুরু করি, 2টো পর্যন্ত লিখি, মানে রিলিজিয়াসলি ওই সময়। হ্যাঁ, তারপর অন্য কাজ থাকে, আবার রাতের দিকে একটু লিখে রাখি, তাহলে সকালে 1 ঘন্টা এগিয়ে রাখলেও অনেকটা লাভ আর কি, একটু বেলা অবধি ঘুমোনো যায়। এই যে লেখেন, হ্যাঁ, এটা কি মানে এই যে সকাল 10টা থেকে 2টো অবধি লিখলেন, এটা কি আপনার ওই রেগুলার যে সিরিয়ালসটা হচ্ছে সেইটার? আমি অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করে নিয়েছি নিজের লেখা। রেগুলার যে সিরিয়ালস হচ্ছে সেগুলোর জন্য সকালবেলা, কারণ ওখানে সব হাউস বসে থাকবে, বম্বে এবং কলকাতা।
সিন যাবে, শুটিং হবে, এরকম একটা ব্যাপার থাকে, তো রেগুলার জানোই মেগা সিরিয়ালসে তাই। আর সন্ধেবেলা বা রাতের দিকে আমার নিজের পড়াশুনো, নিজের অন্যান্য লেখা, যেমন পুজো সংখ্যা ইত্যাদি ইত্যাদি, হুম হুম হুম। বই টইয়ের লেখা, সেইগুলো রাতের দিকে। রাত্রিবেলা তৈরি করি। হ্যাঁ। আর শেষের একটুখানি সময়, রাতেই বলছি, 0.5 ঘন্টা বা 45 মিনিট পরের দিনের সিরিয়াল লেখাটাকে এগিয়ে রাখি। আচ্ছা। এটা একদম মানে বাঁধা ধরা ছক। সুনির্দিষ্ট ভাবে ভাগ করা। হ্যাঁ, এর কি আর হয় না, মানে ভাগটা কি আর কখনো সবসময় প্রতিদিন একরকম হয়, তা তো হয় না। ছন্দপতন হয়, বিভিন্ন সময় বাইরে যেতে হয়, সেই সময় ধরনটা বদলে যায়, হুম। কিন্তু মোটামুটি এটাই রোজকার কাজের সিস্টেম বলতে পারো। আচ্ছা, একটা তো আপনার খুব কাল চরিত্র বাহা, হ্যাঁ, সেটা দিয়ে শুরু করি কথাটা। হ্যাঁ, হুম। এই চরিত্রটা কি আপনার নিজের চোখে দেখা? একটা সময় আমি উম, মানে বোলপুরের কাছে, তুমি জানো বোলপুর এবং দুর্গাপুর, আমি দুর্গাপুরের মেয়ে আচ্ছা। বাই দ্য ওয়ে। পড়াশুনো করেছি কলকাতায়, কিন্তু হুম বাবার চাকরি সূত্রে বাবা মা দুর্গাপুরে থাকতেন, আমি প্রতি ছুটিতে যেতাম। হুম। তো আমাদের ওখানেও মানে বাড়িতেও যারা সহায়িকা ছিল, তারা ওই আদিবাসী মেয়ে। ওকে। হ্যাঁ। তারপর আমি যখন শান্তিনিকেতনে অনেক বড় হয়ে যখন বাড়ি করলাম আর কি, তখনও যে সহায়িকা, তারা শান্তিনিকেতন, মানে আদিবাসী। এবং ওইখানে বিভিন্ন আদিবাসী গ্রামে ঘোরার এক্সপিরিয়েন্স, খানিকটা জঙ্গলমহল দেখার অভিজ্ঞতা, এই সব মিলেমিশে বলতে পারবো না যে তোমাকে চরিত্রটা আমি কোনো একটা গল্প ছিল এই চরিত্রের, সেই গল্পটাকে এখানে আমি নিয়ে এসেছি, সেটা নয়। কিন্তু পুরুষ চরিত্রটি যদি অর্চি বলো, সেটা ডেফিনেটলি আমার কোনো বন্ধু এবং তাকে আমার দেখা। ও আচ্ছা, মানে তার মানে এরকম চরিত্র দেখা যে একটা গ্রামীণ মেয়েকে। ধরো সে গ্রামীণ মেয়ে নয়, ধরো হুম। সে তার জীবনে যে দুজন নারী, তারা কেউই গ্রামীণ নয়, কিন্তু একজন অত্যন্ত সফিস্টিকেটেড, একজন ততটা নয়। আপনার গল্পে ঘুরে ফিরে একজন থাকেন যিনি সফিস্টিকেটেড, আর একজন থাকেন অতটা সফিস্টিকেটেড না, মোটামুটি একটু গ্রাম্য বলা যায়। তো এই দুই নারীর মধ্যে পুরুষের একটা দোলাচল চলে। তো এরম ধরনের চরিত্র কি আপনি যে একজনের কথা বলেন উঠছি খুব চেনা, হুম। এই চরিত্রটা কি আপনার মানে দেখা পরিচিত নাকি? ওর চরিত্র আমার এক বিশেষ বন্ধুর চরিত্র, মানে হ্যাঁ, খুবই উঠছিটা বন্ধুর। বলছি, হ্যাঁ, কিন্তু না, এটা সবসময় সত্য নয় যে দুজন সবসময় অপোজিট নেচার বা অপোজিট জায়গায় বিলং করে। অনেক সময় কেউ থাকে না, একটি মেয়ে একটি ছেলের গল্প, এরকমও হয়। হুম অনেক সময় দুজনই থাকে, এরকমও হুম হয়। আমি কুসুমদোলা এক্ষুনি উদাহরণ দিতে হুম পারি, হুম হুম যেখানে রূপকথাও খুব হুম সফিস্টিকেটেড মেয়ে কলেজে পড়ায়, ইমনও খুব ভালো মেয়ে, ডাক্তার তৈরি হলো। তো এরা কেউ ওরকম নয়। অনেক গল্প, অনেক নানা, দেখো 20 বছর ধরে কাজ করি, হুম নানা সময় নানা গল্প এসেছে, নানা গল্পে নানা রকম চরিত্র হয়েছে, আর আমাকে সবসময় বাঁচতে হয়েছে যে আগের থেকে ডিফারেন্সিয়েটার। হুম। তাহলে কোন কোন দিকে আমি আলাদা করব গুলোকে, সত্যি। সেটাও তো একটা থাকে, মানুষ তো তাহলে একই রকম দেখতে হুম থাকবে। হুম হুম হুম। তো সেই হিসেবে যে চিরসখা দেখছো, সেখানেও কোনো অ্যাজ সাচ পরকীয়া নেই, চিরসখাও একদম মধ্যবয়সী একজন মেয়ের গল্প। চিরসখাটা তো একটা খুব বৈপ্লবিক একটা জিনিস হলো, আমরা দেখলাম যে বন্ধু থাকতে থাকতে বৈধব্য আসলে থাকতে এগুলো থাকতে। ছিল, এগুলো আছে হুম আমাদের হুম হুম। সোসাইটিতে, আমরা অনেকে সেগুলো ওপেন আপ করতে ভয় পাই ভয় পাই। বা স্বীকার করতে চাই না। কত মহিলা, তোমাকে আমি বলছি, আমার এই বাড়িতেই থাকেন, মানে ওপরে হুম থাকেন একজন, এই যে আমি তোমাকে নাম করেই বলছি, দেবজ্যোতি মিশ্র, হুম আমাদের খুব বন্ধু। ওর শাশুড়ি মা একা থাকেন 85 বা হুম 86। তিনিও বলেছেন মানুষের একজন বন্ধু লাগে, হুম। খুব ভালো হয়েছে। তো কোথা থেকে বলে মানুষ, না, তার সত্যি ভেতরের বলেছেন। নিঃসঙ্গতা থেকেই তো বলে। তাদেরও তো জীবন যৌবন ছিল এক সময়, সামাজিক চাপে অনেক সময় হয়তো তার ইচ্ছেগুলোকে বা তাদের ইচ্ছেগুলোকে বার করে আনতে পারেননি। প্রথমে যে একটা আত্মীয়তার মধ্যে থেকেই ব্যাপারটাকে, ওটা নিয়ে আসাটা খুব কঠিন আত্মীয় ছিল। না, বন্ধু, দুই বন্ধু, বন্ধু, দুই হ্যাঁ, বন্ধু। দুই বন্ধু। কিন্তু ওই মানে আত্মীয় সুলভই, মানে বাড়ির ভেতর তার হুম হুম অ্যাকসেপ্টেন্স যেটা ছিল, হুম। এবং সেটা ওই সবাই মিলে মেনে নেওয়া, এবং পারিবারিক ভাবে সেটাকে ওটা মেনে নেয়নি এখনো নেয়নি। ইনিশিয়ালি, হ্যাঁ। এখন হয়তো নিয়েছে, তখন তো মেনে নেয়নি। মেনে নিয়েছিল আমার ছেলের বন্ধু হিসেবে। হুম সেখানেও ছোট ছোট স্বার্থের সংঘাত থাকে। মা ভেবেছে আমার ছেলে নেই, আমাদের দেখবে কে,
হুম অন্যরা ভেবেছে যে বাহ, এ তো এই মানুষটা আমাদের সব দেয়, হুম তো সেই মানুষটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না কেন? হুম 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 তো এই ছোটখাটো সংঘাত তো জীবনে থাকে। একটা সময় যখন তারা বিয়ে করতে চাইলো, তখন পুরো সোসাইটি একদিকে হয়ে গেল, ওরা একদিকে হয়ে গেল। হুম আহ, বাড়ির লোকও তাই। এতদিন যে লোকটা এত সার্ভিস দিল, সেগুলো আর মনে রইলো না। বাস্তব জীবনেও তো এরকম হয়। প্রচুর হয়। তাহলে তো সেটাই আমার মনে এবং হয়েছে যে আগেকার দিনেও আমি বলছি আপনাকে, এই যে পারমিতার আগদিনে যখন রিনাদি দেখিয়েছিলেন যে সৌমিত্র আসতো, হুম নিচে হুম চলে যেত, বৌমাও জানতো, সবই জানতো, হ্যাঁ, কিন্তু ওই সম্পর্কগুলো কিন্তু আগে প্রচুর ছিল, আগে ছিল, এখনো এখনো আছে। আছে। মানুষ যতদিন থাকবে তার নানা রকম সম্পর্ক জীবনে আসবে, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ দিদি, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে আমি একজনকে বলেছি যে ও জানো তো ভীষণ মানে সম্পর্কের কথাই যখন হচ্ছে, যে ও ভীষণ হ্যাপিলি ম্যারিড বলতে, আমাকে উল্টো দিক থেকে আমার এক বান্ধবী বলে, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, একদম চুপ কর, হ্যাপিলি ম্যারিড বলে কিছু হয় না। হ্যাঁ, আমি বললাম যে না রে, সত্যি বিশ্বাস কর, আমি যখন কোনো কথা বলতে চাই, ওরা মানে দেখলে অ্যাপারেন্টলি মনে হয়, মানে বলে অ্যাপারেন্টলি। হ্যাঁ, তো দিদি এইটা কি আপনার মনে হয় যে প্রত্যেকটা ম্যারেজই এখন পর্যন্ত যত যা মানে আমাদের চাক্ষুষ ভাবে আমরা যেটা দেখতে পাই, হ্যাঁ, সেটার মধ্যে কি পুরোপুরি একদম খাপে খাপে মেলানো জীবন এরকম এত তো দেখা, আপনার কি মনে হয়? দেখো, আমি যখন অন্য একটা চেয়ারে বসি, কমিশনের চেয়ারে, তখন হ্যাঁ, যে সেটাও তো একটা বড় যে দেখা। ভাঙচুর গুলো আমি দেখতে পাই, অ্যাপারেন্টলি মনেই হবে না যে তাদের মধ্যে অত ভাঙচুর আছে। এবং প্রত্যেকটা মেয়ের ভেতরে এত কথা, হয়তো ছেলেদেরও আছে, যেহেতু আমাদের ফোরামটা উইমেন্স ফোরাম, সেই জন্য আমি মেয়েদের কথা জানার সুযোগ পাই। এত কথা, এত সাপ্রেশন, এত মানে বলার ইচ্ছে একটা কোনো জায়গা পায় না। হ্যাঁ, এটা সত্যি কথা হ্যাঁ, কিন্তু। এবং যার ফলে আমাদের যখন ওই কাউন্সেলিং গুলো হয়, গড়গড় করে বেরিয়ে আসে কথা। হুম মানে সত্যি হ্যাপিলি ম্যারিড, দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক। কোনো একদিন তার হাজবেন্ড তার জন্মদিন মনে রাখেনি, সেই দুঃখটা কিন্তু সে ভোলেনি। তো তার মানে ওই পার্সোনাল কেয়ার চায়, হ্যাঁ, আর একটু যত্ন চায়, একটু, হ্যাঁ, একটু একটু প্যাম্পারিং ভালোবাসা চায়। চায়। মানে আমি মেয়েদের যতটা বুঝলাম, তোমার কাছে পয়সা না থাকলে তুমি এত গিফট দিতে পারলে না দামি, কিন্তু এই পার্সোনাল টাচটা খুব ইম্পর্টেন্ট, ওইটুকু দিলে গলে যায়, হুম 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 একদম গলেই যায়। তো সেটারই খুব অভাব অনেকের। আমি আমার কাজ করতে গিয়ে টেলিভিশনে দেখেছি, এমন 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 কাউকে দেখেছি যে যারা বরের কাছে প্রচন্ড মার খাচ্ছে আচ্ছা, রাত্রিবেলা, দিনে, মানে মানে এমন মানে অবস্থা। অভিনেতা অভিনেত্রী? অভিনেতা অভিনেত্রীর কথাই বলছি। অভিনেত্রী, হ্যাঁ। হ্যাঁ, পরের বর মানে তা তো বউ মারটা খাচ্ছে, পরের দিন যখন আসছে মুখ টুক ফোলা, হ্যাঁ, হুম কাজ করতে পারছে না। তারপরে দুদিন পরেই দেখলাম প্রচুর দামি একটা ডায়মন্ড সেট তাকে গিফট করা হলো, কিংবা বিরাট মানে লং ট্যুরে, মানে বিদেশে নিয়ে চলে যাওয়া হলো। হুম মেয়েটা কিন্তু ভুলে গেল, মানে মলমটা দেয়া ভুলে হলো। গেল কিনা আমি জানি না, সে তো বলছে না আমি ভুলে গেছি, সে কিন্তু গেল, পার্টিসিপেট করলো ওই হুম হুম জার্নিটাতে। অনেক মেয়ে করতো না, অনেক মেয়ে করলো। আত্মসম্মানটা নিয়ে হ্যাঁ, অনেক থাকে। মেয়ে করলো, ভাবলো যে এটাই এটাই লাইফ আবার আছে। অনেক মেয়েরও আছে এরকমও হয়, গিফট টিফট হলো না কিন্তু তার কপালে, এমনিই চললো জীবনটা। হ্যাঁ, সেটাই বেশি, বেশি হয়। সেটাই বেশি, মার খাচ্ছে দরকাচ্ছে, কিন্তু থাকছেও একসঙ্গে, এই সোশ্যাল ট্যাবু। একটা ট্রমা বন্ডিং হয়ে যায়, জানেন তো। আমি দেখেছি যে আমাদের বাড়িতে যিনি কাজ করতে আসতেন, তার বলে না, আমাদের মতো ফ্যামিলিতেও কেন, আরো উচ্চবিত্ত সব জায়গাতে একই জিনিস ঘটে। তার মাথায় বর বোতল দিয়ে মেরেছে, মেরে এখানে তুমি ফাটিয়ে পুলিশের দিয়েছে। কাছে যেতে বলো, হ্যাঁ, যাবে প্রথমে না কিন্তু, বলবে যাব, তারপর তুমি যাবে না। সমস্ত অ্যারেঞ্জ করবে, তখন বলবে না না থাক থাক, হ্যাঁ হাজার হলেও আমার স্বামী তো। হ্যাঁ, এবং ওই তারপরের দিনে আমি, তুমি গেছিলে? হ্যাঁ, যে তোমাকে যে বললাম, আমি যে বলে রাখলাম থানায় ওসিকে যে তুমি যাবে কোনো বড়বাবুর কাছে, কারোর কাছে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, ছাড়ো না, কালকে এসেছিল খাবার নিয়ে, বিরিয়ানি নিয়ে, মানে ওই হলো গিফটই হলো, ওর ফর্মে ওর গিফটটা গিফট দিল। হলো। এবার কথাটা হলো যে এই যে ট্রমা বন্ডিং মেয়েদের মধ্যে একটা আছে না, রাত্রিবেলা অশান্তি হচ্ছে বা সকালবেলা স্বাভাবিক হয়ে যাচ্ছে, এইটা তো প্রচন্ড দেখা। তো এটা কখনো আপনার এটা নিয়ে সিরিয়ালে? একটা খুব ছবি হলো তো, আমি নামটা ভুলেই যাচ্ছি, টর্চার হতেও কোথাও একটা তার প্লেজার হচ্ছে যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে ওইটা পুরুষত্ব, ওটাই হচ্ছে আমার স্বামী, সে একজন মেল আর কি, হুম হুম হুম। সেটাও কোথাও আর একটা, ডমিনেশনটা, মানে ওই হ্যাঁ, কোথাও ট্রমাটা, একটা ওই কাজ ট্রমাটা করছে। একটা কিরম যেন সার্কেলের মতো হতে থাকে, হুম হুম। মানে ওই মারধর খেলো আবার ভালোবাসলো। আরেকটা হচ্ছে কি বলতো, অভ্যস্ত হয়ে যায় ওই ওইটাই জীবনটার ওইটাই, হ্যাঁ। সঙ্গে, হ্যাবিট,
হ্যাবিট Habituate. ফর্ম করে যায়, তো যার ফলে সেখান থেকে বেরোতে চায় না। সেখানেই কমফোর্ট, সেখানেই ডিসকমফোর্ট, সবটা মিলে আর কি, সেটা বেরোতেও চায় না। কত মেয়ে কত টর্চার্ড হয়। আমরা বলি ধরো যে একটি মেয়ে ছিল ডাক্তার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনো একটা সরকারি হাসপাতালের, ভাবা যায়, হ্যাঁ। ভাবা যায় না। হুম। সে এসে বললো যে তার হাজব্যান্ড তাকে রোজ মারে। বাহ। আচ্ছা, হাজব্যান্ড কি করে? কিছু করে না। কোভিড এর আগে টিউশন করতো, আফটার কোভিড সেগুলো চলে গেছে। হুম। কেন মারে? না, আমি ওর মাকে সকালবেলা রস্টার ডিউটি 6টা থেকে 2টোও থাকে, তো আমি ওর মাকে রান্না করে দিতে পারি না, রান্নাটা ম্যান্ডেটরি করতেই হবে সকালবেলা, তো এই কারণে মার খাই। তো আপনি কি চান? আপনি ডিভোর্স করছেন না কেন? না, আমার গায়ের রং খুব কালো, আমার বিয়েই হতো না। তো ফাইনালি যখন একটা বিয়ে হয়েছে, আবার বাপের বাড়ি চলে যাব, সোসাইটি নানা কথা বলবে। আমি বললাম আপনার তো কোয়ার্টার্স আছে, আপনি তো কোয়ার্টার্স পান, আপনি তো একা একা কি করে থাকবো? তো আমি বললাম আপনি একজন ডাক্তার, আপনি অন্য মেয়েদেরও কত রকম এরকম কেস এলে আপনি ট্রিটমেন্ট করছেন, কাউন্সেলিং করছেন, আপনার নিজের জীবনে এরকম আপনি এটা করবেন না? তিনি করবেন না। কিন্তু ওকে ডেকে একটু বুঝিয়ে বলে দিন, একটু আপনারা হুম। চিঠি করে ডাকলে ভয় পাবে। হুম। হুম। তো আমি যদি একদম কি বলবো, ক্রিম স্টুডেন্ট, তো যারা ডাক্তারি পড়ে হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ। চান্স পেয়েছে তারা তো এমনি নয়, সে যদি এরকম করতে পারে, তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে? খুবই প্যাথেটিক, কারণ আহ, যতই হোক এখনো পর্যন্ত মেয়েরা অনেকটা এগিয়েছে আগের তুলনায়, এটা তো আবার একটা কথা বলবো, এই যে ডিস্ট্রিক্ট ভিজিট গুলোতে যাই, বাচ্চা বাচ্চা মেয়েরা 11, 12 কলেজ, অনেক সময় বিয়ে হয়, ইন্টারাক্টিভ সেশন হয়, সেখানে কিন্তু মেয়েরা তাদের ইচ্ছের কথাগুলো বলছে এখন। হুম। 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 হ্যাঁ, তারা এরকম জীবন চায় না, হুম। এবং জব চায়। হুম। এখন আর চাকরি বলে না, সবাই বলে একটা জব জব, করব। হ্যাঁ। তো জব চাই, তাদের আগে জব চাই, তারা কিন্তু ওইভাবে সবাই বিয়ের অপশনে যায় না। না, এখন এই নতুন যে জেনারেশনটা হুম। হচ্ছে, মানে আমি একটু আগের কথা বলছি না, নতুন জেনারেশনটায় কিন্তু বেশিরভাগ মেয়েরাই, হ্যাঁ, আগে কেরিয়ারটা তৈরি করে বাবারাও হ্যাঁ, তাতে, বাবা যাই মারা তো, হোক, হ্যাঁ, যেরকম যেরকমই পাবে, হোক, হ্যাঁ। কিন্তু হয়তো একটা কি বলবো, একটা মলে কোনো দোকানেই কাজ হ্যাঁ। করছে, হ্যাঁ। কিন্তু কাজ করবে। কাজ করবে। এইটা আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো হ্যাঁ, লাগছে, আর হ্যাঁ। হয়তো মাকে দেখেছে, হ্যাঁ। মাকে দেখেছে, বাড়ির অন্যান্য মহিলাদের দেখেছে। এবং মারা এগিয়ে দেয় তাতে, কারণ মারা এখন তো সব জানে যে থেকে জীবনটা বেশি কি। সাপোর্ট করছে মায়েরা, হ্যাঁ। বলছে নিজেরা কাজ করছে, সবকিছু ফেলে ওরা আগে লেখাপড়া শিখুক। হ্যাঁ। হ্যাঁ, লেখাপড়া মানে শিখুক দিস আর ইজ ওটা চাকরি করুক। গ্রেট আর কি হ্যাঁ। বলবো। হ্যাঁ। হ্যাঁ। আসলে যেদিন বুঝবে না যে আমার চোখ দুটো আছে ঠিকই, হুম। হুম। কিন্তু লেখাপড়া ছাড়া ওই চোখটা অন্ধই। একদমই। আমার একজন ব্লাইন্ডের সঙ্গে কোথাও কোনো তফাৎ নেই, সেই দিন বরং ব্লাইন্ড যারা, তারা এত স্ট্রাগল করে। হ্যাঁ। বাই দ্য ওয়ে, আমরা ব্লাইন্ডদের নিয়েও কাজ করি বলে বাহ, বললাম। হ্যাঁ। তো তাদের ভেতরে একটা দৃষ্টিশক্তি তৈরি তাদের হয়ে একটা যায়। অন্য দৃষ্টি হ্যাঁ, থাকে। তৈরি হয়ে যায়। এদের তো চোখ থাকতে অন্ধ। দিদি, আরেকটা কথা বলছি, এখনো এরকম অনেক মা আছেন যারা, মানে আমার বান্ধবীরাই আছেন, যারা মেয়েকে, মানে মেয়ের বিয়ে হচ্ছে না কোনো কারণে, হয়তো দেখতে ভালো না কি কিছু, কিন্তু দুর্দান্ত চাকরি করে সে মেয়ে, কিন্তু তাকে বিয়ের জন্য পাগল করে দিচ্ছে, এই ম্যাট্রিমনি ওই ম্যাট্রিমনি, হ্যাঁ না তা না, মেয়ে বলছে এত দরকার নেই, কিন্তু বলছে আমি থাকতে থাকতে হয়ে যাক। এই চাপটাও কিন্তু আছে একটা। এটা সংস্কার, সংস্কার। বহুদিনের সংস্কার, তবে মেয়েরা সেটা ওভারকাম করছে। দেখো, অনেক মেয়েকে আমি জানি, হয়তো নাগরিক, তারা শহরে থাকে, কিন্তু তারা বাচ্চা নেবে কিনা সেটা তাদের চয়েস, ও বাবা, এখন তো তারা প্রচন্ড, সিঙ্গেল মাদার হবে কিনা সেটা সেটা তাদের তাদের চয়েস, চয়েস। বিয়ে করবে কিনা সেটাও চয়েস। মানে আপনার সঙ্গে কথা বলতে হলে মেয়েদের জীবনযাত্রাটা নিয়েই কথা বলতে ভালো লাগে। তো আপনি, এমনি জিজ্ঞেস করছি, আপনার মা কি করতেন? হ্যাঁ, আপনার পড়াশোনা, এটা যদি একটু বলেন। দেখো, আমার মা খুব গুণবতী মহিলা ছিলেন, বিদুষী ছিলেন। আমার মায়ের মতো আমরা কেউই হইনি, আমার তো প্রশ্নই নেই। মা যে শুধু লেখাপড়া করেছেন তা নয়, ভীষণ ভালো গান গাইতেন, আচ্ছা। এবং মানে ওস্তাদের কাছে নাড়া বেঁধে গান গেয়েছিলেন, হুম। গান হুম। শিখেছিলেন। হুম। হুম। ন্যাচারালি বিয়ের পর সেটা আর হয়নি। সেই। এমনও মানে জানি আর কি, তখন আমরা খুব ছোট, বা তারও আগে, আমরা জন্মাইনি। মায়ের ননদরা খুব গান গাইতো, আমার পিসিরা, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, হুম। 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 মানে ভীষণ ভালোবাসে, বাড়ির মেয়ে তো, তাদের জন্য পারমিশন ছিল, মারই হারমোনিয়ামতে তারা গান গাইতো, মা কিন্তু দরজার বাইরে থেকে শুনতো, মানে মার বেলায় অ্যালাউড ছিল না। তো এটা মায়ের খুব কষ্ট ছিল। আমাদের যদি বিন্দুমাত্র সাংস্কৃতিক কোনো মানে কি বলবো চর্চা তৈরি হয় ভেতরে, সেটা আমার মায়ের জন্য। কারণ মাকে মনে আছে ওই নাটক করে করে কবিতাগুলো পড়াতো, ওই আচ্ছা। যেমন দেবতার গ্রাস। হুম। 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 হ্যাঁ, ওই যে লাইন, মাসি বলি হুম। ফুকারিয়া হুম। উঠিল বালক, এখনো যেন কানে বাজে।
তো মার ভেতরে এই জিনিসগুলো ছিল। পরবর্তীকালে যখন আমরা বড় হই একটু, পাড়ায় নাটক হতো রবীন্দ্র জয়ন্তী, আমাদের সময় এগুলো ছিল, দুর্গাপুরের পাড়ার হুম কথা হুম বলছি। হুম। তো আর আমরা এমন একটা পাড়ায় বড় হয়েছি যেখানে 12টা বাড়ি, এপাশে আচ্ছা। 6টা ওপাশে 6টা। একটু স্ট্রাকচার, দুর্গাপুর যদি গিয়ে থাকো জানবে, হুম। প্রত্যেকটা স্ট্রিট, একটু স্ট্রিটের এপাশে 6টা ওপাশে 6টা, মাঝখানে স্ট্রিট, প্ল্যান্ড সিটি টাইপ। প্ল্যান সিটি। তো সেইখানে মা ওই সমস্ত আমাদের অ্যারেঞ্জ করে দিত রবীন্দ্র জয়ন্তী, যে যে প্রোগ্রাম আমরা করতাম, পয়লা বৈশাখ, মাই সব পেছনে থাকতো। আমি যা বুঝতে পারি যে মার মার একটা বড় ভূমিকা আছে আপনার। ভীষণ বড় ভূমিকা। আমাদের সাংস্কৃতিক যদি কোনো চেতনা হয়ে থাকে, সেটা একেবারেই মায়ের জন্য। বাহ। হ্যাঁ। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। হ্যাঁ। ভাই এদেশে থাকে না, আচ্ছা। আহ, ও থাকে ইংল্যান্ডে। ভাই ডাক্তার, হ্যাঁ। বাচ্চাদের ডাক্তার। হ্যাঁ। ভাইয়ের বউও ডাক্তার। সে এখন সাইকিয়াট্রিস্ট আর কি, আম, সাইকিয়াট্রি প্র্যাকটিস করে। হুম। আর ওদের একটি মেয়ে আছে। হুম। এই আপনার তো এক ছেলে আমার বম্বেতে এক থাকে, ছেলে বম্বেতে বম্বেতে থাকে, কলকাতাতেও থাকে, কলকাতাতেও থাকে। কাজ ও তো করে। কাজ করে মানে এই 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 ট্রেডে কাজ করে। ও অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং করে এমবিএ করেছে, হুম। অন্য জায়গায় চাকরি করতো। ও। তারপরে হঠাৎ একদিন মনে হলো ব্যবসা করব, চাকরি করব না। আর ও একটু হোমসিক হুম তখন ছিল আর কি, হুম মানে হুম। বাড়ি ছেড়ে থাকতে পারতো না, হয়তো মাকে ছেড়েও পারতো না। তো মন ঠিক ছিল না। তখন কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। তারপরে ও চলে এলো এখানে। হুম চলে এসে এই ট্রেডে কিছুদিন একটু শিক্ষানবিশই বলো হুম হুম হুম। এরকম করলো। তারপরে নিজে কাজ শুরু করলো। আর এছাড়াও নানা রকম ওই অ্যাপ ইত্যাদি ডেভেলপমেন্ট এগুলোর আচ্ছা সঙ্গেও আচ্ছা যুক্ত আচ্ছা। আছে। ও একটা সিনেমাও হ্যাঁ, ও করেছিল না? সিনেমা করেছে, খোঁজ। খোঁজ। আহ, তা এখন ওই অ্যাপ ট্যাপ ওই টেকনোলজিক্যাল সঙ্গে মেইনলি টেলিভিশন শোজ করছে, কিছু সিনেমাও হয়তো যে ডেভেলপ করছে। হয়তো হয়তো ওয়েব সিরিজ টিরিজ করবে হ্যাঁ হ্যাঁ। এখন। এদের কাজের ব্যাপারে সবটা আপনার পক্ষে জানা সম্ভব হয় না জানতে চাইও না। না। একদম মূল যে কাজগুলো সেগুলো আমি জানি। আচ্ছা, আপনার হাজবেন্ডের সম্পর্কে সবারই একটা ইয়ে আছে, মানে উৎসাহ আছে, লীনাদির হাজবেন্ড, তো আপনি একটু অল্প করে বলে দিন। না, খুবই অত্যন্ত সাধারণ জীবনযাপন। হুম সাধারণ ভাবে বড় হওয়া, আমরা সবাই খুব সাধারণ। হুম হুম উনি এই মিডিয়ার মধ্যেই আসতে চান না কখনো। হুম। একটা অন্য জীবন আছে, ট্রেকিং করেন, আচ্ছা। হ্যাঁ, বেড়াতে যান খুব। হ্যাঁ। আর এই মুহূর্তে এই রিটায়ার। ট্রেকিং যে করেন আপনাকে তো পান না সঙ্গে? না না না, কখনোই না, আমরা কেউ কখনো একসঙ্গে বেড়াতে যাই না। হুম। যাওয়ার মানে সুযোগটাই হয়ে ওঠে না কখনো। ছেলের যে মানে বউ, সেও তার মতোই কাজ করে। কি করে সে? ও তো এখানকার বাংলা মানে ওর অর্কর কলকাতার প্রোডাকশন গুলো দেখে, বাংলা ও ও প্রোডাকশন গুলো ও ও দেখে। ও। আহ, তো কি কোথায় থাকে? ওইখানে থাকে? এখানেও থাকে, ওর ওখানেও থাকে, ওর হ্যাঁ। বাপের বাড়িতেও থাকে, কারণ ওর সদ্য মা মারা গেছেন কিছুদিন আগে, ও। বাবা একা। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সেই জন্য ওকে ওটা, তাহলে তো ওকে, এর বাবাকে হ্যাঁ, একটু তো এটা এই দিতে হবে। রোজই আসে, রোজই আসে, মানে এখনো হুম হয়তো দেখবো যে নিচে বসে আছে। হুম হুম হুম। এই ছেলের বউ। হুম। যাই হোক, তাহলে তো লীনাদি সম্পর্কে জানলেন যে এইটা এটা লীনাদির ফ্যামিলি। আবার আমরা মেয়েদের কথায় চলে যাই। লীনাদি, আপনার থেকে মেয়েদের কথা লোকে ভীষণ জানতে চায়, হ্যাঁ। তাই আচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি একজন ওমেন্স কমিশনের চেয়ারপারসন, আপনার কাছে জানতে চাইবে না কত রকমের কত কেস আসে। আর ইদানিং তো পুরুষদের একটা আবার হয়েছে, পুরুষদের পুরুষ বাঁচাও নন্দিনী 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 করছেন, নন্দিনী হ্যাঁ। করে, মানে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আমার যেটা মনে হয় যে হ্যাঁ, উনিও করছেন ঠিকই আছে। অনেকে আজকাল ডিভোর্সের পরে একটা থোক টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার একটা, তো আগে আমরা অনেক আগে ঠগিনি বলে একটা সিনেমা দেখেছিলাম। সংখ্যাটা খুব কম খুবই এখনো কম, পর্যন্ত। খুবই, মানে একদম নমিনাল, এত এত মেয়ে কম। এত সাফার করছে, হুম সেখানে ছেলেরা তো এমনিতেই এম্পাওয়ার্ড হয়েই জন্মায়, হুম হুম ফ্যামিলি তাকে আরো এম্পাওয়ারমেন্ট দেয়। তো তারপরে হ্যাঁ, ডেফিনেটলি হয় না কি, আর নিশ্চয়ই অনেক কেস এরকম হয়, এক্সপ্লয়েট করছে, হুম আমাদের কাছে এলেও আমরা বুঝতে পারি। তো সেটাও হয়, অনেক পক্সো কেস দিয়ে দেয় ইচ্ছে হুম করে। হুম। সবই আছে, কিন্তু পার্সেন্টেজটা খুব দেখি, কম। একটা কথা তো সত্যি যে যারা এই আইনগুলোকে আইনগুলোকে যারা ধরুন ব্যবহার করে উপকৃত হতে পারে, হুম। তারা আইনগুলো ব্যবহার করতে পারে না। এটাও তো সত্যি। এবং অনেকে জানে না, আইন জানে না। সম্পর্কে ধারণা নেই। হুম। এবং আমরা যার জন্য আমাদের কমিশন থেকে একদম সহজ বাংলায় গল্পের মতো করে ওর যা যা অস্ত্র থাকতে পারে, সেটা কি করে আপনারা জানান? গ্রামে গ্রামে গিয়ে এগুলো সমস্ত করেন? জেলাতে পাঠানো হয় ডিএম অফিসে, হুম সেখান থেকে ব্লকে ব্লকে যায়। হুম হয়েছে, আমরা হুম দিয়েছি। তারপর ধরো
অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো হয় বিভিন্ন জেলায়, হুম। সারা রাজ্য জুড়ে, সেখানেও এই আইনি অধিকার নিয়ে কথা বলা হয়। কিন্তু কেউ অনেক, আপনি পান গ্রামগঞ্জ থেকে হ্যাঁ মেয়েরা হ্যাঁ, আসে? অনেক অনেক অনেক। তাই? আগে যেমন আসতো না, আগে যেমন দেখো আমাদেরও একটা ইয়াং ডেজ পর্যন্ত কমিশন কি অতটা ধারণাই ছিল না। হুম 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 আমরাও কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে কমিশন নিয়ে একটা চেতনা হয়েছে যে হুম কমিশন একটা বডি যারা হুম লাইক আমব্রেলা মেয়েদের জন্য কাজ করে। তো এই গ্রামান্তর থেকেও কিন্তু মেয়েরা আসে, যেটা হুম। আমাদেরই খুব অবাক লাগে যে এই মেয়েটি, একজন মা এসেছিলেন একবার জীবনে প্রথমবার ট্রেনে চড়ে হাসনাবাদ থেকে অনেক দূরে একটা জায়গায়, তার মেয়েকে মেরে ফেলা হয়েছিল। আচ্ছা। মানে কোনো একটি প্রভাবশালী পরিবার, তার 1 জানুয়ারি ছিল, দেখো এই সব কদিন আগে গেল, এই হুম। 1 জানুয়ারি নয়, অনেক আগে। হ্যাঁ কয়েক বছর আগে, তার মেয়েকে কাজ করতো সেই বাড়িতে। এবার বাড়ি যাবো যখন চলে যাচ্ছে তখন ওকে ওই বাড়ির ছেলে আর কয়েকজন বন্ধু মিলে ফিস্ট করছে, তো ওকে বলে মাংসটা রান্না করে দিয়ে যা। মেয়েটা মাংস রান্না করে, ওর একটা বাচ্চা ছেলে ছিল, বর ছেড়ে দিয়েছে যেমন ওদের যেমন জীবনে হয় ওদের, হ্যাঁ। বেশিরভাগেরই হয়। তো ও তখন বাড়ি যাবে, বলছে ছেলে আছে তারা আছে, তো ওকে মাংসটা রান্না করিয়েছে। তারপর ড্রিঙ্কস সার্ভ করতে বলেছে, সেটাও রাজি হয়নি করতে। তখন ওদের বা ওরা ততক্ষণে খেয়েওছে এবং ওর হাই সঙ্গে হয়ে গেছে। নাচতে টাচতে চেয়েছে, মানে কিছু অশ্লীলতা করতে চেয়েছে অনেক বন্ধু মিলে। তখনও মানে রিভোল্ট করে এবং তখন ওকে মেরে ফেলা হয়, মেরে ফেলে খড়ের গাদায় বডিটাকে ইয়ে করে দিয়েছিল। তা যা যা তদন্ত হয়েছে হয়েছে, তারপরে আমাদের কাছে যখন কেসটা এলো তখন হয়ে গেছে তদন্ত, রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি নয়। মা কিছুতেই স্যাটিসফাইড হচ্ছেন না যে এটা আমার মেয়েকে খুন করা হয়েছে, খুনটা প্রমাণ হয়নি। হুম ওকে একটা যা সহজ হুম মেয়েদের হুম। জন্য বদনাম দেওয়া হয়েছে যে কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল, সে মেরে ফেলেছে। আচ্ছা। তো সেই ঘটনাটা আমরা অনেক দূর পর্যন্ত গেছিলাম এবং ওই ফোন কলস, হুম হুম হুম। মানে যে আর কি সাজা হয়েছিল? জেলে ছিল, হ্যাঁ হুম সাজা হয়েছিল। আর ওর ছেলেটার জন্য স্কুল টুলের ব্যবস্থা আমরা করেছিলাম, আমরা রিওপেন করি কেসটা। হুম। হ্যাঁ এটা একটা খুব সেনসেশনাল কেস ছিল। তো সেই আমি এই কথাটা বলতে গিয়ে এটাই বললাম যে মা প্রথমবার এই মেয়ের সঠিক বিচার চাইতে হাসনাবাদ থেকে। প্রথমবার জীবনে ট্রেনে এটা চড়েছিলেন। কি আপনার কাছে একটা বড় এবং সেই কমিশন কি কিছুই জানার কথা নয়, তার পাড়ার কেউ একজন বলেছিল, সেই তাকে সঙ্গে করে নিয়ে এসেছিল, তার ভাইকে আর মেয়েটির ভাইকে, আর অনেক দিন পর্যন্ত ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল। তারপরে যখন হয়ে গেছে, পানিশমেন্ট হয়েছে, তারপরে আর আমরা ওটার সঙ্গে ন্যাচারালি। হ্যাঁ। আচ্ছা, শহরের স্বামী স্ত্রীর কেস কিরকম আসে, একটু কয়েকটা ছোটখাটো অনেক গল্প। আসি, অনেক আসি, খুব কি ধরনের গল্প একটু উচ্চবিত্ত বলুন। পরিবার, হ্যাঁ। খুব নামী পরিবার, আহ, খুবই নামী পরিবার। হাজবেন্ড প্রচন্ড টর্চার করে, হাজবেন্ড ওই অন্য মহিলার সঙ্গে আসক্ত, আহ, খুবই খুবই চর্চিত পরিবার। তাই? হ্যাঁ, বলতে তো পারবো না, না। না কনফিডেন্সিয়ালিটি হুম আছে। হুম হুম। এরম আসে, অনেক নায়িকা খুব বিখ্যাত নায়িকা, তার কেস আসে, আছে অনেক রকম। আছে না? হুম। এবারে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এবার সিরিয়ালে একটু চলে যাই। হ্যাঁ, অনেকক্ষণ এসব সাধারণ লোক মানুষের কথা হলো, এবার একটু আলোর জগতের লোকেদের কথা বলি। সেটা এই যে আপনি যে ওইটা করেছিলেন ছবিটা সোলাঙ্কি আর বিক্রমকে নিয়ে, ইচ্ছে নদী, হ্যাঁ ধারাবাহিক। দারুণ। ইচ্ছে নদীটা তো একটা ভীষণ মিষ্টি একটা প্রেম কাহিনীর ওপর, যেখানে তার দিদি ওইটার ওপর আছে। তো ওই রকম চরিত্র কি আপনার দেখা? সোলাঙ্কির চরিত্রটা মেঘলা নাম ছিল। মেঘলা, হ্যাঁ। মেঘলাকে তো ডেফিনেটলি চেনা মেয়ে আর কি, মেঘলা আজও আছে। হ্যাঁ। হ্যাঁ, মেঘলা আজও আছে, যে মেয়েটা জানতোই না অনেকদিন পর্যন্ত যে সে উম, কোনো অনাথ আশ্রম থেকে তাকে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা। এবার সে হয়তো এত ভালো গান গায় না, হুম। আমাকে তো, আমার তো কিছু তো কল্পনাও আপনাকে থাকে, কল্পনা, হ্যাঁ। কল্পনাও থাকে, কিন্তু মেয়েটি আছে, মেয়েটি দিব্যি আছে, ভালো চাকরি করে। আপনার দেখা মেয়েটির সঙ্গে দেখা না, শুধু যোগাযোগে আছে। ও কি জানে যে ওকে নিয়ে আমার ওই লেখা? ইষ্টি কুটুমের বন্ধুও জানে, বা সম্প্রতি মারা গেল আচ্ছা। সেই বন্ধু, হ্যাঁ, ভেরি রিসেন্টলি মারা গেল। মানে উঠছি যে সে চরিত্রটা একজন করতে। খুব নামী কবিও বটে, আর কিছু বলছি না। ও মা, বুঝে না, গেছে। বুঝো না। বুঝে গেছি বুঝে গেছি, নামি কবি মারা গেছে।
না, আচ্ছা গত দশকে না অনেক গত গত ইয়েতে অনেকেই মারা গেছেন, তাদের মধ্যে কেউ কেউ কবি ছিলেন, যাবে। লেখক ছিলেন, নাম বলবো না। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে আপনাদের সিরিয়ালে এতদিন এতক্ষণ সময় হ্যাঁ, লাগে, হ্যাঁ, হ্যাঁ, এত ছেলে মেয়েরা কাজ করে, হ্যাঁ, তো তাদের মধ্যেও তো প্রেম হয়ে যায়, খুব চোখে হয়, দেখা, খুব হয়। পরকীয়াও হয় উম, পরকীয়া হয় হয়তো। হয়তো। হ্যাঁ, হ্যাঁ, হয়। একটু বলুন কিরকম কিরকম আমি দেখেছেন। তো কারোর নাম বলতে পারবো নাম না, বলতে কিন্তু হবে না। হ্যাঁ। তুমি জানো কিনা জানি না, আমি একটা ধারাবাহিক লেখা লিখেছি বর্তমান পত্রিকায়, সন্ধে রাতের তারা, হ্যাঁ। মানে টেলিভিশন দুনিয়া নিয়ে। হুম। সেখানে আমি বলেছি কিছু কিছু ঘটনা। হুম। তো হ্যাঁ, এরকম আছে, একজন নায়িকা, দুজন নায়ক, প্রথমে একজনের সঙ্গে প্রেম হলো, তারপরে তখন তো তাকে নিয়ে ফাইট প্রচন্ড, মানে তাকে প্রোটেকশন দেওয়া, নায়িকা প্রোটেকশন দিচ্ছে। কোথাও একটা আউটডোরে গিয়ে ঝামেলা হয়েছিল, সেখানে ইউনিটের সঙ্গে ঝামেলা হয়েছিল, সেখানে নায়িকা একেবারে আগলে জড়িয়ে ধরে তাকে নিয়ে গেল ঘরে, হুম। বললো যে তুমি কেন এসবের মধ্যে মাথা গলাও, মানে হুম। সবাই বুঝতে পারছে তো একটা সম্পর্কে আছে, বোঝা তো যায় তো, হুম। একটা হুম। আহ, ও হ্যাঁ। চিহ্ন হ্যাঁ থাকে হ্যাঁ হ্যাঁ। যে চিনতে পারবে তুমি। তারপরে তার কি অব্যবহিত পরে সমস্তরেরই আরেকজন নায়ক ঢুকে গেল গল্পের খাতিরে, তাদের এক ঘরে বসার ব্যবস্থা হলো। প্রথম প্রথম অস্বস্তি হতো, বসতে চাইতো না। তারপরে দেখলাম যে ওই যে নায়িকা, আগের নায়িকা, দ্বিতীয় যে নায়ক, তার সঙ্গে বসাতে বেশি কমফোর্টেবল। তখন প্রথম জন আমাদের কাছে এসে অভিযোগ করলেন, যদি আপনারা আমাকে আলাদা ঘর না দেন, আমি সিরিয়ালটা ছেড়ে দেবো। হুম। ওইখানে বসার অবস্থা নেই, ওখানে যা চলছে তাতে বসা যায় না। অর্থাৎ তার দ্বি- সঙ্গে সম্পর্কটা, দ্বিতীয় জনের সঙ্গে শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথম জনের সঙ্গে চলছিল, এত প্রোটেকশন দেওয়া হলো, তারপরে শিফট করে গেল সেকেন্ড জনে। এর ভেতরে একটা কারণ আছে, একটা স্ক্রিপ্টের ভূমিকা থাকে। ও। হ্যাঁ, মানে স্ক্রিপ্ট, এই যে যেমন অনেকে বলে যে তোমার হাউসে তোমার স্ক্রিপ্ট, যেহেতু প্রেমের ওপরে অনেক স্ক্রিপ্ট থাকে, পড়ে আমরা অনেকে, অনেক ছোটরা যারা বড় হয়েছে এখন বলে আমরা প্রেম শিখেছি, ডায়ালগ বলতে শিখেছি, তারপরে অনেকের প্রেম হয়েছে, হুম। ওই ক্যারেক্টার যেরকম যেরকম নিয়ে যাচ্ছে সেখানেও হয়তো ওরা ওই রকম, ও তাই না? হ্যাঁ, প্রেমিক প্রেমিকা ডায়লগ গুলো বলছে, তো তোকে কনভিন্সিং করে বলতে গেলে তাকে তো খানিকটা ভেতরে ঢুকতে খানিকটা হয়। ভেতরে ঢুকতে হবে। আর সেই লোকটা ওই রেগুলার পাঠ করতে করতে, এত সময় একসঙ্গে থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। মানে আপনি খানিকটা কালপ্রিটও বটে। কালপিটও বলতে পারো, এই স্ক্রিপ্টের প্রজাপতিও বলা যায়। স্ক্রিপ্টের মিডিয়েটরও বলতে পারো। হ্যাঁ। দেখো, আমার এন্ড অফ দ্য ডে একটা ভালো অভিনয় চাই, আর আমি যত ইনভলভ হয়ে কাজ করুক, কাজটা ভালো হবে, এইটুকুই বুঝি যে আমি। আপনার চোখে প্রেম মানে কি? এত প্রেম নিয়ে আপনি কাজ কারবার করেন। হ্যাঁ। দেখো, প্রেমকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করে, হুম। এইটুকু বলতে পারি। কিন্তু ডেফিনেটলি কখনো কখনো মনে হয় যে প্রেম একটা ইউটোপিয়া, একটা ধারণা মাত্র। আহ, প্রেম না একটা গোলের মতো, অনেক দূরে আমার কাছে এই গোলটা রয়েছে, আমি প্রেমে পড়বো, বা আমার আমি কাউকে প্রেমে পড়তে দেখবো, বা প্রেম একটা ভীষণ শান্তির জায়গা, যত দূরেই তুমি যাবে গোলটার কাছে মনে হবে এসে গেছে, কিন্তু আসে না, ওই গোলটাকে টাচ করা যায় না। আমার কাছে প্রেমটা এরকমই। কি সুন্দর বললেন। আর যখন মানুষ প্রেমে থাকে, বলে না একটা সময় আমি প্রেমে আছি এখন, মানে ওটা না, সেটা হয়তো এক একটা ধরনের বায়বীয় পরিস্থিতির মানসিক মধ্যে কিছু খুনের ওটা একটা অতিথি। মানসিক অনুভূতি, সেই মুহূর্তে তুমি তাকে ছাড়া কিছু জানতে পারছো না, সেই মুহূর্তগুলো তোমার খুব ভালো যাচ্ছে, কিন্তু তুমি জানো না যে এর পরের মুহূর্তে বা কিছুদিন পরে এই মুহূর্তগুলোর জন্য ইদার তুমি রিপেন্ট করবে, অথবা তোমার মনে হবে কত বাজে সময় কাটিয়েছি, কত নষ্ট করেছি অথবা সময়। মনে হবে কত সুন্দর ছিল, এখন আর নেই। খুব রেয়ার, হ্যাঁ। কজন বলে যে আমার ওই সম্পর্কটা খুব ভালো ছিল, এখনো পর্যন্ত ওই সম্পর্কটাকে আমি নাড়াচাড়া করি, বা তার সঙ্গে আমার প্রেম নেই কিন্তু বন্ধুত্ব আছে, এটা খুব কজন রেয়ার, বলে? খুব খুব রেয়ারলি। রেয়ার। সুতরাং আমার কাছে যদি বলো, পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ লাভ, আমি এটাই বলি যে প্রেমটা না ওই অনেক দূরে একটা বিন্দুর মতো। বড় তারার মতো, ওই হ্যাঁ। তারাটার কাছে আমি যেতে চাই, কিন্তু যত কাছেই যাই তারাটা দূরে সরে সরে যায়। হ্যাঁ। আর একটা কথা জিজ্ঞেস করি, পরকীয়া প্রেম, হুম। এটাতে তো মানে আপনার সিরিয়াল গুলো চুবে চুবে থাকে, হ্যাঁ, এবং সবাই মানুষ খুব তাড়িয়ে তাড়িয়ে খায় সেটা, হ্যাঁ, উপভোগ করে। আবার লোকে কি দুটি গালও পারতে ছাড়ে না, আবার সেটা উপভোগ করে, নয়তো এত টিআরপি হয় কি করে। এই পরকীয়া প্রেমের ব্যাপারটা তো আজ না, আমরা তো রাধাকৃষ্ণ থেকে যদি বলা হয়, হ্যাঁ, দেখে আসি, তো আপনি এই
না, কি তোমাকে আমি আপনি- প্রথমেই কাটছি যে এই ট্যাগ লাইনটা হয়ে গেছে ঠিকই। হুম, লীনা গঙ্গোপাধ্যায় পরকীয়া প্রেম নিয়ে লেখেন, সেটা কিন্তু ঠিক নয় সর্ব অর্থে। হুম। অনেক সিরিয়াল আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো যেখানে কোনো পরকীয়া ছিল না। এটা তো আপনার এটাও তো না, তাই। ছেড়ে দাও না, খড়কুটো। খড়কুটো, কোভিডের সময় ইচ্ছে ওইরকম নদী, একটা হ্যাঁ। সাংঘাতিক সময় গেছে। হুম, তখন তো একটা ইনোসেন্ট মেয়ে আর একটা ছেলের, রাগী ছেলের হুম, ভালোবাসাই হুম, ছিল। হুম, তো এরকম অনেক গল্পই বলা যায় যেগুলো পরকীয়া নয়। ইয়েস, পরকীয়াও আছে। আমি না প্রেমের সম্পর্কে কোনো পরকীয়া মানে কোনো স্ট্রাকচারে পাততে চাই না। গুড 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 গুড, আমারও তো খুব মনে হ্যাঁ, হয়। প্রেম যদি প্রেম মানুষের প্রেম। প্রেম যদি মানুষের মনে তৈরি হয়, সেটা তুমি স্বীকার করো বা না করো, তুমি তো অস্বীকার নিজের কাছে করতে পারছো না। না, তোমাকে তো সমাজ মুখ বন্ধ করে তোমার মনটাকে বন্ধ করতে পারবে না। তাহলে ইট ইজ দেয়ার। একটা বাউন্ডারি দিয়ে একটা যেতে পারে। বাউন্ডারি তোমাকে সোসাইটি দিচ্ছে, তুমি কি দিচ্ছ? না না না। তুমি তো কল্পনা করছো। হুম। তুমি তো চোখ বুঝে তাকে কল্পনা করছো, তার বিভিন্ন আচার আচরণ, কথা তোমার ভেতরে তো একটা কিছু তৈরি করছে, ফিলিং। সেটা তো বন্ধ হচ্ছে না। আর প্রেমের কোনো বৈধতা হয় না। ঠিকই। আর কোনো একদম। সম্পর্কেরই কোনো বৈধ অবৈধ হুম, হয় না। হুম, হুম, হুম। এটা আমি বলবো, মানুষে মানুষে হিউম্যান রিলেশনশিপ, সেখানে কোনো বৈধতার প্রশ্ন নেই, প্রেমে কোনো নিষিদ্ধ বলে অবৈধতার কিছু নেই। প্রশ্ন নেই। হ্যাঁ। প্রেম বলেও নয়, আমি ইন জেনারেল বললাম। কোন সম্পর্ক কি বৈধতার ছাড়পত্র কে দেবে? হুম, কে খুব বড় দেবে? প্রশ্ন। একটা সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্ক কাউকে না আঘাত করে, হুম, কাউকে না কষ্ট দেয়, সেটা তো বড় কথা। হুম। কিন্তু সেই সম্পর্কটাকে তুমি, যোগাযোগ নাও থাকতে পারে, সম্পর্ক থাকে। সেই তো আমার বলে যে সঙ্গে তোমার রিলেশন। দেখা না হলো, হ্যাঁ, কিন্তু কিন্তু আমি জানি নিবেদিতা আছে এক ফোন কলের দূরত্বে, হ্যাঁ, একটা পজ থেকে আবার শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। অথবা আমার আমার ফোনেও আর কথা হবার উপায় নেই, হুম। কিন্তু তাহলেও আমি তার যোগাযোগে আছি। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডে আমিও আছি, সেও আছে। সেই একই আকাশতলায় সেও আছে, আমিও আছি। ওই রবি ঠাকুরের কবিতার মতো, হ্যাঁ, আমরা এটাকে দুজন কি এক গায়েতে থাকি। হ্যাঁ, এটা কি অস্বীকার করতে পারবে? না না না, তাহলে একদমই না। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, আমরা এখন ইদানিং কালে ওই ফিল্মে আর্টিস্টের কথাতেই বলি, দেখি ঋত্বিক রোশনের এখনকার গার্লফ্রেন্ড, দুই ছেলে, আর ঋত্বিক রোশনের সুজান এবং তার বয়ফ্রেন্ড একসঙ্গে একটা পরিবারের মতো করে ওরা এনজয় করে, বিভিন্ন ইয়েতে মানে ওই জাহাজে যাচ্ছে যাচ্ছে, কেক কাটছে। তো এই যে জীবন, আরো কেউ কেউ আছে আরো বলিউডে, অনেকে আছে বলিউডে বড়জন বড়রা। বড় অনেক, আরো আরো আছে, আরো আরো হ্যাঁ, নাম, আরো নামি। আমির খানের তো তোমার রিনা, ও ও রিনা, তারপরে তোমার পরের যে মজা স্ত্রীটা। হচ্ছে কেউ কোনো অভিযোগও করে না। না। আচ্ছা, এখন বক্তব্যটা হচ্ছে এই ধরনের জিনিস কি আপনার সিরিয়ালে কখনো আসার কথা আপনি ভেবেছেন? মানে এরকম দুটো বউ, দুটো বাচ্চা, সবাই একসঙ্গে এনজয় করছে, দুটো বউ তো হয় না, মানে ওই আর কি। মানে একসঙ্গে দুটো বউ হতে পারে না। আমরা যে আহ, যাদের নিয়ে কাস্ট করি বা যে ধর্মের গল্প বলি, তাতে সংবিধানগতভাবে কিছু তো হুম হুম বিধিনিষেধ থাকে। হুম হুম। সেটা হয় না, সেটা হওয়াটা শোভনও নয়। মানে দুটো বউ একসঙ্গেই থাকছে, একসঙ্গেই এনজয় করছে। ওরকম না, বউয়ের বয়ফ্রেন্ড, বুঝেছি, মানে একটা বরের সময় গার্লফ্রেন্ড, সম্পর্ক ছিল, একটা সময় এখন সম্পর্ক আর ছিল, নেই। ছেলেও হয়ে এখন গেছে। এখন হ্যাঁ হ্যাঁ, দেখো যদি কেউ পারে, ঋত্বিক রোশন তো ধরুন এই ধর্মেরই। হ্যাঁ বলছি যে যদি কেউ পারে এটা ব্যালেন্স করে করতে, যদি উভয়ই পারে, তাহলে আমি কে এটাকে বাধা দেওয়ার? না, আপনার সিরিয়ালে কখনো এরম না, ধরনের আমি চরিত্র আমার আনার কথা সিরিয়ালে ভেবেছেন? এখনো ভাবিনি, কারণ কারণ আমাদের যারা দর্শক, তাদের তো একরকম মাইন্ডসেট থাকে। হ্যাঁ, যাদের জন্য বলছি তাদেরও সেই অ্যাকসেপ্টেন্সের লেভেলটা ঠিক করতে, মানে সেই জায়গায় পৌঁছতে হবে। ঠিক ভুলও আমি বলছি না, ঠিক ভুল বলারও আমি যে কেউ না। অর্থ কি খানিকটা মানুষকে সব রিজনেবল করে দেয়? মানে এদের যে পরিমাণে অর্থনৈতিক স্ট্রেচার, মানে যে যে একটা অর্থ। জীবন এমন গতিময় জীবন কাটায়, হ্যাঁ, সেটাই এত বলছি আমি। পাবলিক লাইফ, হ্যাঁ। হ্যাঁ, তার মধ্যে না ব্যক্তিগত জায়গাগুলো আর আমি জানি না অতটা নারিশ করতে পারে কিনা। সেটাও। আর এর থেকেও বড় কথা, কে কিভাবে তার সম্পর্ক রাখবে। হুম। আমি কোনো মানে ট্রাফিকিং করতে চাই না এর এগেনস্টে, সে তার চয়েস। হুম। না না, সে তো 100 বারই, আমার জাস্ট মনে হচ্ছিল না, আমরা যেহেতু ভীষণ আপনি ঢুকে পড়ি তো, এত গল্প। আমরা অনেকে ঢুকে পড়ি, হুম হুম সম্পর্কের হুম মধ্যে ঢুকে পড়ি। তো একটা অ্যাডাল্ট লোক সেই ঠিক করবে সে কি হুম করবে। হুম হুম। আপনি তো অনেক দেশে মানে যান, বেড়াতে বলবো না, আপনি এমনি কাজেও যান, বেড়াতেও যান অনেকগুলো দেশে। আপনাকে দেখি আমরা যে এরকম ফেসবুকের মাধ্যমেও দেখি, আবার জানতেও পারি এমনিতে। তো একটু অভিজ্ঞতা যদি শেয়ার করেন। লাস্ট যেবার গেলাম সেবারে পরের দিন ফিরে আসবো,
তখন রাত 12টা, ওখানে রাজ বলে একটি ছেলে লোকই আর কি, ডাক্তার বাই প্রফেশন, কিন্তু ডাক্তারি করে না। তারপরে হঠাৎ তো হোটেলিয়ার হয়ে গেল, অনেক আচ্ছা হোটেল আচ্ছা আচ্ছা টোটেল আচ্ছা। করলো, সেটাও আর করে না। তারপরে আহ, কিছু একটা অন্য কাজ করে আর কি, কিন্তু ও ছবি নিয়ে খুব মাথা ঘামায়। ওর সঙ্গেই আমাদের চুক্তি ছিল যে আমরা ছবিটা দেখাতে চাই। ও বেসিক্যালি বাংলাদেশের ছেলে, হুম 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 আর মাটি দু বাংলার হুম প্রেক্ষিতে হুম। বলে ও খুব ইন্টারেস্টেড ছিল। তো সে সারাক্ষণ আমাদের ছাড়বেই না, মানে ওর সঙ্গেই আমরা কত যে মাইলের পর মাইল ঘুরেছি। হুম সান ফ্রান্সিসকো ছিলাম, সান ফ্রান্সিসকো এই অঞ্চলটা গেছিলাম। তো ওই এরকম নিয়ে যেত আর গল্প করতো, সে খুব প্রেমিক। হুম। তার ওয়ান আফটার অ্যানাদার প্রেমের গল্প আমরা শুনতাম। আমি দেখতাম সুকৃতি আর শৈবাল দুজনেই নাক ডেকে ঘুমোচ্ছে। আমি তো না গাড়িতে ওরকম ঘুমোতে পারি না, আমার খুব টেনশন থাকে। হ্যাঁ হ্যাঁ মানে সবাই ঘুমিয়ে পড়বো, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, সে তো হ্যাঁ। আর তুমি আমেরিকার ওই শহর অন্ধকার হুম ঘুটঘুটে, হুম হুম হ্যাঁ, হাইওয়ে দিয়ে যাচ্ছে, অন্ধকার একদম। তা আমি না সোজা হয়ে বসে আছি এরকম, আরো একের পর এক গল্প করে যাচ্ছে। আমি না সুকৃতিকে এরকম আমার পাশে তো এরকম করে ধাক্কা দিয়েছি, বলছি কি হলো, হ্যাঁ হ্যাঁ এরকম তোমরা ঘুমোচ্ছ, আমি খালি জেগে থাকবো নাকি? হুম ওকে তো আর বলতে পারছি না যে আমি গল্প শুনেই যাচ্ছি, হুম হুম। তোমরা শেয়ার করো আমার সঙ্গে একটু সময়। তারপরে সুকৃতি আবার একটুখানি শুনে আবার ঘুমিয়ে পড়ছে, মানে জাগিয়ে রাখা যাচ্ছে না। এইবার রাজ আমাদের হোটেলে ছেড়ে সেখানে কিছুক্ষণ গল্প করতো। ওর রাতে ঘুম হয় না, আর ও ওর বউ তখন দেশে ছিল, মানে ওখানে ছিল না। তো গল্প করছে, এবার সবাই উঠে চলে গেছে যে যার মতো। আচ্ছা আসছি এবার তাহলে, কাল সকালে আমাদের যাওয়া, এই করে চলে গেছে, আমি রয়ে গেছি। আমি একটার সময় ও চলে গেল, 1:30 বাজে। তখন আমি সুকৃতিকে গিয়ে খুব বকলাম যে হুম তুমি এরকম করে চলে এলে, বলছে আমি না। আর এই তো তোমার ব্যাগ হুম হুম গোছাচ্ছিলাম। হুম হুম। ও খুব টেক কেয়ারও করে। তারপরে হঠাৎ বললো তোমার পাসপোর্ট কই? তো খোঁজ খোঁজ খোঁজ, আমার ব্যাগই খুঁজে পাচ্ছি না, পাসপোর্ট নেই, ভিসা নেই, কিচ্ছু নেই। সারা ঘরে তন্ন তন্ন করে খোঁজা, নেই। শৈবালকে ডাকা হলো অন্য ঘর থেকে, শৈবাল এসে প্রথমেই চিৎকার করে উঠলো, মানে পরের দিন ভোরে বেরোনো, হুম, আর রাজি নাকি আমাদের নিয়ে যাবে এই এয়ারপোর্টে কেলেঙ্কারি। সকাল 6:30, হ্যাঁ, ওদেরটাই গেছে। তো তখন তো আমি জানি যে হয়ে গেল, আর যাওয়া হবে না। হুম লাউঞ্জে গেলাম, বললো না, কোথাও কিছু নেই, পরিষ্কার। কে ছিল ওইখানে তাকে শৈবালি বুদ্ধি করে বললো, যে রিসেপশনে ছিল, বললো সেও চলে গেছে বাড়ি, ডিউটি চেঞ্জ হয়ে গেছে, তো এখন অন্য লোক এসছে। তো বলছে উনি ওনার পাসপোর্টটা পাচ্ছেন না, এখানে বসেছিলেন, একবার চেক করবেন, জানি এখানে নেই। তবু আমরা তখন ভেবেছি রাস্তায় কোথাও ফেলে এসেছি। হুম। আর রাজকে ফোন করছি, রাজ ফোন ধরছে না, এ বাড়ি তো গিয়ে মহা ঘুমিয়ে মুশকিল, পড়েছে। হ্যাঁ। আমরা যাবো কি করে? তখন ওই ওই রাজের কাছেই ছেলেটি থাকবে। সাংঘাতিক, হ্যাঁ, না রাজের কাছেও নেই। ও তখন সাংঘাতিক ওই টেনশনের মুহূর্তে ওই যে এখন যে রিসেপশনিস্ট, সেই ড্রয়ার গুলো খুলতে লাগলো। ওই লোক যা যা পেয়েছে সব ড্রয়ারে রেখে দিয়েছে, হ্যাঁ। ওখানে আমার পাসপোর্ট বেরোলো। এ তো ভয়ঙ্কর হার্ট অ্যাটাকের মানে মতো প্রায় অবস্থা। ভোর রাত তখন, হ্যাঁ এতটা সময় কেটে হ্যাঁ গেছে। আমরা তো একদম শেষ অস্ত্র হিসেবে ওখানে এসেছি। হ্যাঁ। তারপরে সাড়ে তো ছটায় বেরোবো, কপাল, লটারি কাটা উচিত টিকিট। 6:30 বেরোবো, রেডি, আমরা তখন হুম রেডি হয়ে গেলাম। রাজ ফোন তোলে না, রাজ আসেও না, ফোনও তোলে না। এবার আমাদের রিপিটেডলি বলেছে আপনারা গাড়ি করবেন না, আমি শেষ মানে লাস্ট জার্নি অব্দি আমি যাব, আমার আমি আরো ইচ্ছে, গল্প হ্যাঁ করতে হ্যাঁ। করতে যাব। আর ওরা খুব গল্পিশ টাইপের। রাজ আর ফোন তোলে না। তারপরে আমরা তখন বোধহয় উবার ইয়ে করলাম, বুক করলাম, করে এয়ারপোর্ট চলে গেলাম। এয়ারপোর্টে গিয়ে চেক ইন টেকিন হয়ে গেছে, বসে আছি। তখন রাজের ফোন, আরে আপনারা কোথায়, আপনারা কই? আমি তো আপনার হোটেলের নিচে দাঁড়ায় আছি, হ্যাঁ, বলতেছে আপনারা দাঁড়ায় থাকলে চইলা কি গেছেন, হবে, হ্যাঁ। চইলা গেছেন, আমি ঠিক পৌঁছায় দিতাম। হ্যাঁ তখন শৈবাল বললো থাক, এবার আমরা নিজেরাই পৌঁছালাম। খুব টেনশনের কথা বললেন, সাংঘাতিক টেনশনের হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ। সত্যি তাই। ওখানে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন কখনো? অনেকবার, হ্যাঁ অনেকবার, প্রতিবারই না আমার নেমন্তন্ন থাকে। এবছরও 20 মে হ্যাঁ, আমার এনএবিসি তে। এনএবিসি তো বাদই দাও, এনএবিসি তে আমি যাওয়ার কোনো আগ্রহ দেখি না, হুম। কারণ আমার ওখানকার সিস্টেমের মানে অভিজ্ঞতাটা খুব ভালো নয়। আচ্ছা। আচ্ছা, কিন্তু আমার এলে উৎসবে আমার হুম নেমন্তন্ন হুম হুম থাকে। হুম হুম হুম। ওরা একটা ফিল্ম লস ফেস্টিভ্যাল করে, এঞ্জেলেসে। প্লাস এবার থেকে প্রথম টেলিভিশন করেছে। আচ্ছা, তো তাহলে এবার কি যাবেন? না না, হয়ে গেল সেটা, আমি আচ্ছা যেতে হ্যাঁ, পারিনি। আচ্ছা আচ্ছা। ওই কাজটা ইত্যাদি নানা কারণে যাওয়া হয়নি, দেখি কামিং ইয়ার যদি যেতে পারি। এই তো আর ভালো। বন্ধু বান্ধব আছে তো অনেক, হুম। আমেরিকার বিভিন্ন শহর জুড়ে সবারই থাকে। সবারই, হ্যাঁ। আমাদেরও বন্ধু বান্ধব আছে, তো খুবই সবাই ভালো। খুব এক্সাইটেড থাকে। এই যে বেড়াতে যাওয়ার কথা তুমি বলছিলে,
দুটো বেড়াতে যাওয়ার কথা হ্যাঁ, হ্যাঁ। বলবো। ইনফ্যাক্ট বেড়াতে না, একটা শুটিং আর একটা সত্যি সত্যি বেড়াতে যাওয়া। হুম, আমার ভাই যেহেতু বিদেশে থাকে, ওদের খুব অভিমান যে আমি সব বছর যাই না। তো 2 বছর আগে পরপর দুবার যেতে হয়েছে। একবার একটা ডক্টরসদের ইনগরেশন, ওই অনুষ্ঠানে যেতে হয়েছে, ডক্টরস প্রোগ্রামে। হুম। সেটা আমার ভাই জানতো না। ভাইয়ের খুব ঘনিষ্ঠ এক বন্ধু, সে আমাকে যোগাযোগ করে এবং সে বলে যে তোমাকে যেভাবেই হোক আসতে হবে, অঞ্জন জানবে না। আচ্ছা। আমার ভাইয়ের ভালো হ্যাঁ, নাম হ্যাঁ, অঞ্জন। হ্যাঁ, আচ্ছা। তো আমি তো যাই। এবার গিয়ে কি করে, তো আমার ভাইয়ের বাড়িতেই উঠতে হবে তো। হুম, এয়ারপোর্ট থেকে ও বলেছে না, আমার বাড়িতে তুমি থাকবে একটা রাত। ওই গ্যাদারিং এ 3 দিনের জন্য সবাই, বিভিন্ন ডাক্তাররা বিদেশ থেকে, ওদের ওখান থেকে সব মিট করে, থাকে, থাকা প্রোগ্রাম আর কি। সারাদিন প্রোগ্রাম হুম, হয় না, হুম, সেটারই সূচনা ইয়ে করা, মানে করার জন্য। তো যাচ্ছি, নেমেছি, গাড়ি চলে এলো। গাড়িতে করে আমরা ওর বাড়িতে যাব। ওর বাড়ি যাওয়ার পথে আমার ভাইয়ের বাড়ি। দুটো আলাদা শহর কিন্তু। হুম, এইদিকে ঘুরলে আমার ভাইয়ের বাড়ি, ওদিকে ঘুরলে ওর বাড়ি। হুম, আমার ভাই কিন্তু জানে না। তো রোজ ফোন করে, হুম, নিয়ম করে ফোন করেছে, কোথায় যাচ্ছ, কোথায় আছো? তাই বললাম শিলিগুড়ি। হুম, না, কোথায় আছো? এরকম কেন? বলো না, তোমার মনে হচ্ছে তুমি ট্রাভেল করছো। এরকম, হ্যাঁ, শিলিগুড়িতে। টাইমে তো 4.5 ঘন্টার তফাৎ হুম, তখন। হুম, হুম। ওর সেটা খেয়াল নেই যে ওই সময়টা শিলিগুড়ির রাস্তায় আমি ও, ঘুরতে পারি না। হ্যাঁ, সেই। হ্যাঁ, আর তখনই একটা পেট্রোল পাম্পে গাড়িটা তেল নেবে, তাতে ওই অ্যাকসেন্টেড ইংরেজি হ্যাঁ, বলছে। সেটাও ও খেয়াল মিস করে গেছে কোনোভাবে। বলছে কি হলো? আলাম না না, এখানে গাড়িতে তেল ভরছে তাই জন্য। ওটা বুঝতে পারেনি। তারপরে সোজা চলে গেছি। ও খুব গল্প করছে, আমাদের কালকে জানো তো যেতে হবে হুম, ওই শহরে, তো ওখানে তুমি তো জানোই প্রোগ্রাম আছে, এই আছে। আমরা, আচ্ছা আচ্ছা, যাস, খুব ভালো কথা, এনজয় কর, ছবি পাঠাস। ও জানতে পারেনি ওদের বাড়িতে থাকা, ওইখানে ওর আরো ডাক্তার বন্ধু হয়েছে, এসছে। একটা সময় আমাদের বাড়িতে মানে ডক্টরস ডেন ছিল, হুম, কারণ ও যখন মেডিকেল কলেজে পড়ে আর আমি তখন শিয়ালদায় থাকতাম। হুম, হুম। তো সব বন্ধুরা, এরা কি হয় তখন তো খেতে পায় না ভালো করে, সব বাড়ি চলে থেকে আসে, হোস্টেলে এসে থাকে। খাবার ইদার ওরা এসে খেত, নয়তো আমি টিফিন ক্যারিয়ার করে পাঠাতাম। পাঠাতেন। তো অনেকের সঙ্গে, তারা এখন খুব বিগ শট কিন্তু খুব সম্পর্ক ভালো। তো অনেকের সঙ্গে দেখা হয়েছে ওই বাড়িতে, সবাই নিজেরা নিজেরা কথা বলছে, আর এটা নিয়ে মজা করছে। পরের দিন ওই কৌশিক, মানে যে আমাকে ডেকেছিল, তাদের সঙ্গেই আমি ওইখানে গেছি। ও ঘর অ্যারেঞ্জ করেছে, মুখোমুখি দুটো ঘর। আচ্ছা, ও, ওরা আসবে বিকেলে, আমি চলে হ্যাঁ, গেছি সকালে। কি দুষ্টু। সন্ধ্যেবেলা অনুষ্ঠান। হ্যাঁ। এবার দেখছি আমার ভাইয়ের বউয়ের গলা পাচ্ছি। আমার ভাইও কথা বলছে, ওর মেয়েটা কথা বলছে, বলি ওরা উল্টো দিকের ঘরে ঢুকে গেছে। আমার সঙ্গে একটি মেয়ে ছিল। তো ওকে আমি বলেছি খবরদার তুমি বেরিয়ে দিয়ে দেখো, এতক্ষণ যখন বজায় রেখেছি, ওর ইচ্ছে আমি ইনগরেট করব, সেই মুহূর্তে ওরা আমাকে হ্যাঁ, দেখবে, হ্যাঁ। তা যেন দেখতে না পায়। তা সত্যি ও ওরকম নজরদারি করছে, দেখতে পাইনি। তারপরে আমাকে কৌশিক সন্ধ্যেবেলা, ও এবং আরো কয়েকজন ডাক্তার ডাকতে এলো। ওরা তখন হলে চলে গেছে। আমি পেছন দিয়ে পেছন দিয়ে গিয়ে, কোন অন্ধকার দিয়ে নিয়ে গিয়ে গ্রিন রুমে তুলেছে। তখন অ্যানাউন্স করছে যে এমন একজন লোক আমাদের সঙ্গে এসেছেন, টিভি খুললেই যা যা বলে আর কি। তো ওরাও ভাবছে কি, আমার ভাই যেটা খুব ইন্টেলিজেন্ট, ও ভাবছে দিদ বা পিসিমণি কি অনলাইনে জয়েন করছে, তাই হবে, কৌশিক আঙ্কেল বোধহয় একটা সারপ্রাইজ দেবে। এই সেই নির্দিষ্ট সময় আমি ওখানে গিয়ে উপস্থিত। আমার এক এক রিয়াকশন গুলো তোলা আছে ক্যামেরায়। আর দুজন হ্যাঁ, ডাক্তার, হ্যাঁ, হ্যাঁ। ওরা রিয়াকশন তুলবে বলে ক্যামেরা নিয়ে রেডি ছিল। ও, কি। আমার ভাইয়ের বউ না, সবাই উঠে দাঁড়িয়ে হো হো করে উঠেছে। আমার ভাইয়ের বউ বসে পড়লো হ্যাঁ, এরকম, মানে ওর আর কিছু বলার নেই। হ্যাঁ, আমার ভাইজিটা এরকম একটা অদ্ভুত হ্যাঁ, হ্যাঁ। এক্সক্লামেশন চোখে মুখে। আমার ভাই, ভাই খুব রিজার্ভ এবং খুব শান্ত ধরনের, চোখ দুটো বড় বড় হয়ে গেল। তারপরে হয়ে গেল আমার পোর্শন, আমি নিচে নামলাম। আমার হাত ধরেছে, চলো এবার বাড়ি চলে যাই, আর এখানে থাকবো না। এটা একটা খুব মজার বেড়ানো, খুব মজার বেড়ানো, খুব মজার দারুণ বেড়ানো। সারপ্রাইজ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আর একটা হচ্ছে, ওই আরেকবার ওর বাড়িতেই গেছি, তখন ওটা আমাকে একটা নদী দেখাতে নিয়ে গেছে। ভীষণ সুন্দর শহর, শহরটার নাম ভুলে গেছি। 300 বছরের পুরনো সব জিনিসপত্র আচ্ছা, আছে, হ্যাঁ। বাড়ি ঘর। ফেরার সময় দেখছি সব গাড়ি আগে আগে চলে যাচ্ছে, মানে বাই বাই গতিতে যাচ্ছে। একটু বৃষ্টি ছিল সেদিন, গুড়ি গুড়ি। আমার ভাই বলছে নিশ্চয়ই আজকে ফ্লাড হয়েছে এদিকে। তারপরে দেখলাম গাড়িটা জাস্ট জল, আমাদের এখানে যেমন এরকম হুম, হুম, রাস্তায় হুম। একটু জল জমলে গাড়ি চলে যায় অবলীলায়, ওই গাড়িটা সেরকমই গেল, মানে পায়ের পাতায় ডোবা। তা আমার ভাই বললাম কোথায় ফ্লাড, এ তো পায়ের পাতা। বলছে না না, সামনে ফ্লাড আছে। তারপরে আমরা গেলাম নদীতে,
মানে নদীর জায়গাটায় গেলাম। জলটা না সামান্য একটা ছোট নদী, এবং জলাশয় বলা ভালো, নদীও না, নাম নদী। সেটা না ওভারফ্লো করেনি, একটু মাত্রাটা ও বেড়েছে, বেড়েছে। এবং তুমি ওখানে নামতে পারবে। আমার হাঁটু তো দূরের কথা, পাট পাতাটাও ডুবছে, পায়ের হ্যাঁ। পাতা ডুবেছে, তারপরে একটুখানি হয়তো গেছে। আমার ভাই কি টেনশন, চলো, আর সব ফাঁকা হয়ে গেছে, ফ্লাড, ফ্লাড। তো আমি আমার ভাইকে বললাম, তুই কলকাতার ছেলে, গঙ্গা দেখে বড় হয়েছিস, এটাকে তুই ফ্লাড বললি, এত অপমান! বলতে বলতে হেসে ফেলেছে, বলছে না, এদেশে সবাই এরকম বলে। এই দুটো মজার গল্প হ্যাঁ, সত্যি মজার বেড়াতে গল্প, যাওয়া। হ্যাঁ। এবারে আমরা মোটামুটি শেষ করে এসেছি, তাহলে শেষের দিকে গিয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার এত সুন্দর ঘর সাজানো দেখে, যে আপনার নিজের শখ কি? আপনাকে খুব সুন্দর সুন্দর সাজতেও দেখি আমরা, যদি আপনি আপনার শখের কথাটা একটু আমার বলেন। অনেক রকম শখ আছে, আমার ভীষণ নানা রকম শখ। তার মধ্যে এক নম্বর হচ্ছে রান্না করতে খুব ভালো লাগে। আচ্ছা, এসো একদিন সময় মতো রান্না করে খাওয়াবো। একদম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গাছ করতে খুব ভালো লাগে। আচ্ছা, আর এখন 3 নম্বর একটা মাথায় পোকা ঢুকেছে, চাষবাস নিয়ে থাকবো। আচ্ছা। হ্যাঁ, অনেক গাছ, অনেক পাখি, একটু প্রকৃতির মধ্যে থাকবো, এইটা একটা সেটা কোথায়? মাথার আপনার তো মধ্যে। শান্তিনিকেতনে বাড়ি না, আছে বলছেন। শান্তিনিকেতন তো অনেক দূর আমাদের পক্ষে, কাছাকাছি কোথাও একটা চেষ্টা করছেন করার। হ্যাঁ, একটা জায়গা আছে, হুম। সেটা কিছু ছিল না এতদিন, এবার সেটাকে একটু কোথায় সেটা? কাছেই, সোনারপুরের কাছে। আচ্ছা, আচ্ছা। তো এবার সেটাকে একটু আমরা ওই ওই রকম একটু, ওখানে থাকার জায়গা আছে? না বাড়িটাড়ি না, করেছেন? থাকার কিচ্ছু জায়গাটা না, শুধু কিচ্ছু একটা নেই, জমি। খোলা একটা জায়গা। আচ্ছা। তো সেটাকে এবার একটু কাজ শুরু হয়েছে, হ্যাঁ। ওইটাই খুব একটা চাষবাসের ভীষণ একটা। আকাঙ্ক্ষা ভেতরের। হ্যাঁ। হ্যাঁ, আর অনেক পোষ্য থাকবে, আমার আমার তো আমি আচ্ছা, পোষ্য ভালোবাসি, অনেক পোষ্য থাকবে। এই পোষ্য আর চাষবাস। সব পাখি টাকি, এমনি খুব পাখিটাকে, পাখি হ্যাঁ, আসে হ্যাঁ, হ্যাঁ। ওখানে, সকালবেলা না মানে এত কিচিরমিচির করে তুমি কথা বলতে পারবে না। আর অনেক গাছ আছে তো, গাছে গাছে ভরে যায় পাখি। হুম। তো মানে সেই, প্রকৃতির মধ্যে থাকার ইচ্ছে। একদম অনেক হয়েছে, এবার একটু প্রকৃতির মধ্যে থাকতে চাই। লীনাদি, এই আপনার পরের এমনি সিরিয়ালের যদি আমরা ধরি, কোনো ছবি বা সিরিয়াল পরের পরিকল্পনাটা জেনে আমরা এখানে শেষ করব। না, আমাদের আর একটা, সেখানেই শেষ করবো না, আপনার লেখাটা আছে, সাবিত্রীদি আর মাধবীদির বই আছে লেখা, এটা তো জিজ্ঞেস করবো, হ্যাঁ। হ্যাঁ এই তো, আহ, কাজ যেমন চলছে, চলতে থাকছে। হুম। হিন্দি শোটা এখন বেশি হয়, বাংলাটা হিন্দি শো কম গুলো হয়। একটু নামগুলো যদি বলে দেন। দেখো, অনুপমা যেটা খুব হুম, হিট, হুম। সেটা আমারই স্টোরি। এ রিস্তা কে कहता है, ওটাও আমার স্টোরি। ওটা বাংলার কোনটা? কুসুমদোলা। কুসুমদোলাটা ইয়ে রিস্তা ক্যা कहता है। হ্যাঁ। আচ্ছা, আমি ইনফ্যাক্ট নিজেও ভুলে গেছি, একটা সময় 5টা শো, 5টাই 1 2 3 4 করে 5, চলতো ওখানে, মানে হ্যাঁ। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 হুম, হুম, নম্বর হুম, এরকম হুম, ছিল। হুম, হুম, এখন দুটো শো অফের হয়ে গেছে, হুম। কিন্তু ওই 3টে তো চলে। আর ওই দুটো আমার প্রোডাকশন, আমাদের প্রোডাকশন নয়। আচ্ছা। প্রোডাকশন ওয়াইজ আমাদের ঝনক, হুম, দুর্গা হয়েছে, হুম, রবরাখা হয়েছে, হুম। এখন একটা নতুন শো কাল থেকে শুট। আচ্ছা, আচ্ছা, সেটা কি? আহ, নামটা তোমাকে এখন বলতে পারবো না, আচ্ছা। যেহেতু মার্কেটিং কে দেওয়া হ্যাঁ, হয়নি। হ্যাঁ, হ্যাঁ। আর ঈশানী বলে একটা শো হয়েছে, হুম, এই তো কবছর গেছি, হুম। 2 বছর। হিন্দি হ্যাঁ, অনেকগুলোই হয়ে গেছে এর অনেকগুলোই মধ্যে, হয়ে হ্যাঁ। গেছে। আর বাংলায় এই চিরসখার পরে কোনো প্ল্যানিং ও, আছে? ঝনক বললাম, ঝনক হ্যাঁ, হ্যাঁ, চলছে। ঝনক বললেন, হ্যাঁ। ঝনক। বাংলায় তো আছেই প্ল্যান, প্লাস আমাদের একটা ওটিটিতে, হিন্দিতেই একটা শো আপলোড হয়েছে, সেটার আচ্ছা। একটা কাজ, মানে স্ক্রিপ্টও হয়ে গেছে। ওটিটি? ওটিটি, কোন ওটিটি? সেটা কি বলতে পারবো এখন? হ্যাঁ, হ্যাঁ, বলা যায় বলা যায়, কিন্তু নামটা তো বলছেন না। না। নেটফ্লিক্সে একটা অ্যাপ্রুভাল নেটফ্লিক্সে একটা পেয়েছি করেছে, আমরা, বাহ। প্রাথমিক অ্যাপ্রুভাল হয়েছে, এবারে স্ক্রিপ্টও পাঠিয়েছি, বাহ। এবারে বাকিটা যা। অন প্রসেস। হ্যাঁ, আপনি তো সাবিত্রীদি এবং মাধবীদির বইটা তো আপনার লেখা, এবং এত পপুলার একটা বই, ওদের সঙ্গে এত সখ্যতা আপনার, যদি কিছু বলেন ওদের দুজনের সম্পর্কে। দেখো, জীবনে একটা সময় প্রথম আমি যখন টেলিভিশনে কাজ করি না, তখন আমি লিখতাম। হ্যাঁ, গল্প উপন্যাস ইত্যাদি লিখতাম, তখনকার ম্যাগাজিন, তখনকার এতে লেখা টেখা। তারপরে এই ফিল্ডে চলে আসার পর আমি আর লেখাটা কন্টিনিউ করতে পারিনি। অনেক ধাক্কা খেয়ে, অনেক বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আমার বাবা, তারা খুব আক্ষেপ করতেন যে তুই লিখিস না কেন। এই জায়গা থেকে তখন অনিন্দ্য আমাকে বলে, প্রতিদিনের, যে তুমি তো সাবু, তার আগে একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম সাবুদিকে নিয়ে, হুম, হুম। ওটা দেখেই বোধহয় বলেছিল যে তুমি তো সাবুদির সঙ্গে এত মানে এত অন্তরঙ্গ সম্পর্ক, তুমি লেখো না আমাদের একটা ধারাবাহিক। সেটা ধারাবাহিক লিখেছিলাম প্রতিদিনে, সংবাদ প্রতিদিনে, রোববারের হুম, হুম। কাগজটাতে। তারপর সেটা বই হলো, দেশ বইটা করতে চাইলো, অনেকেই চেয়েছিল,
ফাইনালি দেশদের সঙ্গেই ফাইনাল কথা হলো। এইটা করার পর আমাকে হয়ে গেল বইটা সত্যি, মানে লোকজন পড়েছেন হুম। বইটা, সাবুদের জীবন বলেই। তারপরে আমাকে উত্তরবঙ্গ সংবাদ থেকে আমাদেরই এক আত্মীয় এবং বন্ধু রূপায়ণ ভট্টাচার্য, তিনি বললেন যে মাধবীদিকে নিয়ে কিছু করা যায়। হুম। তো তখন মাধবীদিকে নিয়ে একটা ধারাবাহিক লেখা শুরু করলাম, সেটাও বই হলো কারিগর থেকে। এই দুজনের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, আহ, মানে বিশেষ করে সাবুদি এত ক্যান্ডিড, এত আনইনহিবিটেড একটা মানুষ, যে সত্যি সত্যি আত্মজীবনী লিখে যদি আমি শান্তি পেয়ে থাকি, তৃপ্তি পেয়ে থাকেন তাহলে ওটা। আমি সাবুদি লেখাটা লিখে শান্তি পেয়েছি। আর মাধবীদি তো অন্য একটা, কি বলবো, মানে পৃথিবীর কাছে হয়তো সারা পৃথিবীতেই মাধবীদির একটা পরিচয় আছে। 3টে ছবি হলেও হুম। সেই 3টে ছবি কমার্শিয়াল ছেড়ে দিলাম, হুম। সত্যজিতের নায়িকা বলে একটা অন্য পরিচয় আছে, চারুলতা বলে একটা অন্য পরিচয় আছে, অনেকগুলো ডাইমেনশন আছে। এই ডাইমেনশন গুলো আমি ধরার চেষ্টা করেছি। আর আমি না কখনো কেউ ব্যক্তিগত স্তরে কথা না বলতে চাইলে জোর করি না। হুম। সাবুদি বলতে চেয়েছিলেন, যা যা বলেছেন আমি লিখেছি। হুম। মাধবীদি যতটুকু বলেছেন আমি ততটুকুই লিখেছি। তবে মাধবীদি আবার আমাকে বলেছেন, তুমি আবার যদি লেখো, আমি যা যা বলিনি সেই না বলা কথা বলবো। এরপরে আমি আর দুটি তিনটি প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনার আরো প্রিয় প্রশ্ন? নায়ক নায়িকা। হ্যাঁ, কারণ আপনি যখন এত ফিল্ম এবং সিরিয়ালের সঙ্গে যুক্ত এবং এত মানে ফিল্ম, মানে কি বলবো, একটা ইয়ে তো এন্টারটেনমেন্টের ইয়ে। আমি না এই প্রশ্নটার উত্তর তোমায় কিছুতেই এক কথা দিতে পারবো না না। না, আপনি 5 কথায় দিন, আমাকে 5 এক কথায় কথাতেও দিতে পারবো হবে না, না। কারণ প্রত্যেকের কিছু কিছু জিনিস ভালো লাগে। হ্যাঁ, সেটাই বলুন। মানে তুমি মানে কি আমার টেলিভিশনে বলছো? টেলিভিশন কেন, আমি ফিল্মের বলছি। আপনি টেলিভিশন ছেড়ে দিন, ফিল্মের ধরুন আপনি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমিত ভঞ্জ, এই যে এদের জড়াতে। হ্যাঁ এদের সকলকেই আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। সৌমিত্র চট্টোপাধ্যায়কেও যেমন ভালো লাগে, উত্তম কুমারকেও তেমন আমার খুব কমপ্লিট আর্টিস্ট মনে হয়। হুম। তার তার লিমিটেশনস গুলোই আমার কাছে ইউএসপি মনে হয়। হুম। সৌমিত্র চট্টোপাধ্যায় লেখায় অনেক বেশি বুদ্ধিদীপ্ত অভিনয়টা পাই। হুম। যিনি হয়তো অভিনেতাদের শিক্ষক, সেটা ফুটে ওঠে বারবার। আহ আর অসম্ভব রূপবান, সেই ব্যাপারটাও হুম। সবটা মিলেমিশে একটা একটা মানে কি বলবো, একটা মিথের মতো ব্যাপার। হুম। আহ দেখো, বাংলা সিনেমার ওই যুগে তো রাজ করেছেন এরাই। হুম। যদি এরা চাঁদ আর সূর্য হন, অনেকেই কিন্তু অনেক তারা চাপা পড়ে গেছে, হয়তো অনেক যোগ্যতা ছিল। সেটা হতেই এই পারে। যে তুমি সমিত ভঞ্জের নাম করলে, সমিত ভঞ্জ কি কম ভালো অভিনেতা? সত্যি সত্যি তাই। তো শুভেন্দু চট্টোপাধ্যায়। শুভেন্দু চট্টোপাধ্যায়, কাকে ছেড়ে কাকে ছেড়ে কাকে রঞ্জিত বলবো, মল্লিক। রঞ্জিত মল্লিক। হুম। হুম, সকলের কথাই বলছি। আর মহিলাদের মধ্যে তো সাবুদের সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ইভেন আমার সুচিত্রা সেনকেও খুব ভালো লাগে। হুম। আমি ওই বৌদ্ধিক ইয়েতে যেতে চাই না, হুম। যে উনি ইন্টেলেকচুয়ালদের জন্য নয়। আমি যখন ছবি দেখি আমি খুব সাধারণ একজন মানুষ, হুম। এমনিতেও সাধারণ একজন মানুষ। একজন সাধারণ দর্শক হিসেবে আমার সুচিত্রা সেনকেও খুব ভালো লাগে, যেমন ভালো লাগে সাবিত্রী চট্টোপাধ্যায়কে, অনন্য লাগে। আর ওর ডায়লগ ডেলিভারি আর ওই টাইমিং সেন্স কল্পনা করা যায় না। আর মাধবীদিকে তো আমি একা বলার কেউ নই, না। সকলে অলরেডি বলে দিয়েছেন। হুম। তবুও আমার মনে হয় যে উনি কত হিট, কত কমার্শিয়াল, প্রত্যেকটাই প্রায় হিট। হুম। এবার ওই ছবিগুলো তো বাদই দিলাম। খানিকটা হয়তো বা আমার উদ্ধত্ত না হোক, আমি সেভাবে বলতে চাই না, হয়তো ডিরেক্টর অ্যাক্ট্রেস, হুম। মানে ডিরেক্টর তার মনের মতো করে করিয়ে নিতে হুম। পেরেছেন হুম। মাধবীদের ক্ষেত্রে আমার মনে হয়েছে। যাই হোক, শেষ প্রশ্ন, নোনতা না মিষ্টি কি ভাল লাগে? এই মুহূর্তে না, এখন এত হেলথ কনসিয়াস হয়ে গেছি আমরা, নোনতাও না মিষ্টিও না, দুটোই ভালোবাসেন তার দুটোই মানে। ক্ষতিকর, দুটোই ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তো একটু মজা দিয়ে শেষ করলাম। তো লীনাদিকে দেখলেন এবং লীনাদির কথা শুনলেন, বুঝতেই পারলেন কত স্পন্টেনিয়াস, এবং উনি যে গল্পগুলো আমাদের সিরিয়ালের মাধ্যমে তুলে ধরেন এবং আমরা গোগ্রাসে গিলি, হ্যাঁ সেটাতে অনেকে ভালোবাসেন, অনেকে ভালোবেসেও আবার বলেন যে কি করছে রে বাবা। তো যাই হোক, যাই বলুন আপনারা, কিন্তু লীনাদি হিট সিরিয়ালে। তো আজকে লীনাদির সঙ্গে এই গল্পটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। এতক্ষণ নিবেদিতার সঙ্গে কথা বললাম, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের দুজনকেই খুব আশীর্বাদ করবেন।